ঠিক ছাদের একটা কর্নার থেকে, ছাদের ওই কর্নারটা না হয়তো একটা সেতে ব্যাপার থাকতো, ওখানে একটা নারকেল গাছ ছিল, ওখানে কারোর যাওয়াও হতো না। আচ্ছা, একটা সেতে একটা ব্যাপার আছে, ওখানে জল জমে থাকে, রোদ টোদ না পড়লে যাওয়া হয় কি, ওই কর্নারটার মধ্যে কারোর যাওয়াটা হতো না। ওই কর্নারটা থেকে কোনো পার্টিকুলার দুটো মানুষের তোমার কনভারসেশন আসছে সেই সময়টাতে, মানে সেই সময় আমরা যখন কথা বলছি এই ব্যাপারটা নিয়ে। আর কনভারসেশনটা এমন একটা কনভারসেশন, তুমি কিছু বুঝবে না, কিন্তু মানে দে আর আর্গুইং, প্রচণ্ড একটা আর্গুমেন্ট চলছে, ঝগড়া চলছে। আমরা এটা বুঝতে পারছি যে কোনো একটা মানে মহিলা মানুষ কোনো একটা পুরুষ মানুষ ঝামেলাটা করছে। বাবা আবার খেতে খেতে বলল যে তুমি কি ওই ঘরে যাচ্ছ? তো মা বাইরে থেকে উত্তর দিল হ্যাঁ। ঠিক আছে, বাবা এসে শুয়ে পড়ল। পূজা শেষ হলো, শেষ হওয়ার পর আমি আর মা ঘরে আসছি। ঘরে আসার পর বাবা জিজ্ঞেস করছে পুজো শেষ হলো? হ্যাঁ। তুমি খেয়েছো? মা বাবাকে জিজ্ঞেস করলো তুমি খেয়েছো? মানে বুঝলাম না, কারণ মা তো আমার সঙ্গেই ছিল। মানে তাহলে ওই এবার যখন মা বাবাকে জিজ্ঞেস করলো যে তুমি খেয়েছো, বাবা বললে খেয়েছি। মানে তুমি তো খাওয়া দিয়ে গেলে। আমি কোথায় খাওয়া দিলাম? আমি আর দীপ তো ওখানেই বসেছিলাম, আমরা তো পুজো ছেড়ে উঠিনি। হঠাৎ করে দেখলাম উপর দিকে তাকিয়ে ফ্লাইওভারের যে রডগুলো আছে, ওই রডটার মধ্যে তার মাথাটা ঝুলছে, বডিটা নিচে পড়েছে। ওর মাথাটা ওখানেই আটকে আছে, ওর বডিটা নিচে পড়েছে। দুটো টুকরো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, পুরো ভাগ হয়ে গেছে। সকালবেলা ও আমায় ফোন করে বলছে দীপ তাড়াতাড়ি আমার বাড়ি আয়, তোকে একটা জিনিস দেখাবো। ওই নাম্বারটা থেকে আবার ফোন আসছে আগের দিনটাতে। ও সেদিন ফোনটা রিসিভ করেছিল। ফোনটা রিসিভ করার পর ফোনের ওপাশ থেকে ও তো চিৎকার করে বলছিল আমি জানি তুই, একটু কথা বল। ওই পাশ থেকে কোনো রকম আওয়াজ ও শুনতে পায়নি, শুধু ওরা হাওয়ার আওয়াজ শুনেছে, বাতাস, খুব জোরে বাতাসের একটা আওয়াজ। এই ধরো 30 সেকেন্ডের মতো ফোনটা কাট হয়ে গেছে। এরপর আবার অস্থায়ী রূপ সে বন্ধ হয়। ওয়েলকাম টু এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আজকে বিশেষভাবে কিছু বলার নেই, বা ইন আ সেন্স আমরা যেরকম করে একটা ইন্ট্রোডাক্টরি কাইন্ড অফ সিচুয়েশন ক্রিয়েট করি বা যা বলি সেই ধরনের আজকে কিছু বলার নেই। দ্য রিজন ইজ যে এটা হচ্ছে একটা কন্টিনিউয়েশন অফ দ্য প্রিভিয়াস এপিসোড, এবং আমাদের যে গেস্ট আজকে আছে সে গত সপ্তাহেও ছিল, এবং ওর যেহেতু ওর টোটাল 4টে ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছে, সেই জন্য দুটো আমরা অলরেডি লাস্ট এপিসোডে আমরা কভার করেছিলাম, এবং দুটো ঘটনা আমরা এই এপিসোডে কভার করব। এবং আরেকটা কথা বলে দিই যে এখানে যেই ঘটনাগুলো বলা হচ্ছে বা যেগুলো দীপ শেয়ার করছে সেগুলো একদম ট্রু ইনসিডেন্ট। এখানে কোনো ভেজাল বা কোনো রকম জল মেশানো এই ব্যাপারগুলো একদমই নেই, কারণ আমরা এটাকে ফোকাসই করি না। আমরা 100% অথেন্টিসিটি ছাড়া উই ক্যান নট প্রসিড, এটাই আমাদের মোটো, এটাই আমাদের নোশন। এবং বিফোর আই শিফট দ্য এন্টায়ার ফোকাস টু দীপ, শুধু একটা কথাই বলবো যে প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করুন। যারা যারা এই এপিসোডটা বা এই যে কন্টিনিউয়েশন এপিসোডের যে ফার্স্ট পার্টটা যদি মিস করে গিয়ে থাকেন, প্লিজ প্লেলিস্ট থেকে আপনারা পার্ট 1টা দেখতে পারবেন। এবং কারণ এখানে কোনো রিক্যাপ হবে না,
ইট ইজ জাস্ট গোয়িং টু বি আ কন্টিনিউয়েশন। আর আজকে আমরা শুনবো হচ্ছে আগরতলার দুটো ঘটনা, তাই তো দীপ? শুধুমাত্র আমরা একটু ড্রেসটা চেঞ্জ করে বসেছি। হ্যাঁ, তার কারণ হলো যেহেতু সপ্তাহটা নতুন এবং কিছু তো নতুন ফ্লেভার লাগে প্রত্যেকটা সপ্তাহে, সেজন্য আমরা বেশি কিছু না চেঞ্জ করে শুধু অ্যাটায়ারগুলোই চেঞ্জ করেছি। সো ওভার টু ইউ দীপ, শুনি আগরতলার দুটো ঘটনা। বাবাইদা, আমার তুমি জানো যে আমার বর্ন অ্যান্ড বট আপ আগরতলাতে, আমার বড় হওয়াটা আগরতলাতে। তো একটা সময় যখন আমাদের যে নিজস্ব বাড়ি এখন, ওই বাড়িটাতে যখন কনস্ট্রাকশন চলছিল, তখন আমরা একটা ভাড়া বাড়িতে কয়েক মাসের জন্য বা কয়েক বছরের জন্য চলে যাই। আচ্ছা, সেই বাড়িরই ছোট্ট একটা ঘটনা বলছি। ওকে। একদিন আমরা যে ওনার ছিল, ওদেরকে মানে তোমার এই একটা অল্পটা হাসি দিলে না, এটাতে বুঝতে পারলাম যে এটাও ওই বাকি দুটো ঘটনার মতনই স্কেয়ারি হবে। তোমার জানি না, মানে ভগবানেরই ইচ্ছা সব এই বাজে ঘটনাগুলো আমার সঙ্গে হয় আর আমি ফেস করি। যাই হোক, তো তোমার ওনারকে আমরা মানে আমি মামা মামা বলে ডাকতাম, ঠিক আছে? তো ওনার দুটো মেয়ে আছে, ওরা অ্যাকচুয়ালি তখন বাড়িতে ছিল না, আমরা ওই বাড়িতেই ছিলাম। মানে গেটে দিয়ে ঢুকে প্রথম হলো বাদিকে ওনারের বিল্ডিংটা, তারপরে আমাদের ঘরটা। আর আমাদের ঘরের যে দরজাটা, ওখান থেকে গেটটা অবধি তোমার খুব সাফ দেখা যেত। আচ্ছা, তো আমার বাবা, যেহেতু তুমি জানো আমার বাবা বিজনেসম্যান ছিলেন, তো আস্তে আস্তে মোটামুটি 12টা 12:30 একটা বাজতো রোজ দিন। আচ্ছা, আর আমাদের ঘরে একটা রুলস হলো তোমার, মানে রাত্রিবেলা আমরা সবাই একসাথে খাবো, দিনের বেলা খাই আর না খাই, এটা হলো আমাদের ঘরের রুলস। আচ্ছা, এখনও এটা ফলো করে সবাই। তো মা একদিন দরজায় বসে, আমি আর মা, আমি তখন পড়ছিলাম, পেছনে আমাদের খাটটা, ওই বিছানায় বসে আমি পড়ছিলাম। তো মা বসে আছে বাইরের দিকে তাকিয়ে, এমনিই বসে থাকে অনেক সময়। তোমার আমি আর মা, আমাদের একটা হ্যাবিট ছিল লুডো ফুডো খেলার, ঠিক আছে? ওসব হ্যাবিটও আমাদের ছিল। তো আমাদের যে ঘরটা, সেই ঘরটার ঠিক পাশেই ছিল মালিকের, মানে সিঁড়ি ছিল, ছাদে যাওয়ার রাস্তাটা ছিল, মানে সিঁড়িটা একদম আমার ঘরের সাথে লাগানো। আচ্ছা, হঠাৎ করে মনে হলো তোমার কেউ একটা মানুষ মানে ঠাস 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 করে উপর থেকে নিচে আসলো। আচ্ছা আচ্ছা, কিন্তু মানুষজনকে কাউকে আমরা দেখিনি, কিচ্ছু দেখিনি। আর মা তো ঠিক দরজায়, মাও কাউকে দেখেনি। কিন্তু আওয়াজটা এমন, একটা মানুষ নামলে উঠলে তো আওয়াজটা পাওয়া যায় না, ক্লিয়ার, একদম ক্লিয়ার আওয়াজ পেয়েছে। তো মার মনে হলো বাড়িতে কেউ নেই, একটা ভয়ের ব্যাপার, চোর টোর থাকতে পারে। তো মা বলছে কে কে বলে ইয়ে করলো। আমিও বললাম মা তুমি কি শুনতে পেয়েছো কেউ একজন নামলো? আচ্ছা, ও দাদাও ছিল ঘরে, তো কেউ তো আর বাড়িতে নেই। আচ্ছা, তো মা বেরিয়ে দেখলো, দেখার পর কিচ্ছুই পায়নি, কিছু নেই। আচ্ছা, ঠিক এর 2-3 দিন পর আমি আর মা আমরা বসে লুডো খেলছিলাম। আমাদের একটা মানে হ্যাবিট ছিল, পড়াশোনা শেষ করে মায়ের সাথে, মানে ওই বাবা আসার অপেক্ষা, ওটা বাবা আসার অপেক্ষা। তো সেদিন শুনলাম কি, মানে ওই দিন একটা মানুষ কেউ ওপর থেকে ঠিক নিচে আসলো, আবার নিচ থেকে ওপরে চলে গেল। আচ্ছা, ঠিক আছে। তখন মা সঙ্গে সঙ্গে বললো বাবা টর্চটা নাও তো। টর্চটা নিয়ে আমি আর মা বেরিয়ে আমরা ছাদে গেলাম। গিয়ে দেখলাম যেহেতু সিঁড়ি থেকে আওয়াজটা আসছে, তো ছাদে গিয়ে দেখলাম যে ছাদে আদৌ কিছু কেউ আছে কি নেই। ঠিক আছে, যেহেতু মালিকের ঘরটা ফাঁকা, ওদের দায়িত্বটা আমাদের উপর, যেহেতু আমরাই পার্টিকুলারলি এই বাড়িতে ভাড়া আছি আপাতত। গিয়ে দেখলাম কেউ নেই। ঠিক আছে, সেই দিনও ভয়ভীতি সেরম কিছু একটা মনে হয়নি। আচ্ছা আচ্ছা, এই ঘটনাটার ঠিক 2-3 দিন পর হঠাৎ করে মা সেদিন ঘরের ভেতরে, আমিও ঘরের ভেতরে। 2-3 দিন পর কি হলো, ঠিক সিঁড়ি দিয়ে একটা কেউ নেমে আসলো আর সিঁড়ির থেকে গেট অবধি হেঁটে চলে গেল। এই জিনিসটাও খুব ক্লিয়ারলি আমাদের কানে এসছে। তখন মা ফিল করলো কিছু একটা ব্যাপার আছে।
রাইট। না হলে কারণ আমার দরজা খোলা, আমি এত ক্লিয়ারলি শুনছি যে কোনো একটা মানুষ নামছে উঠছে, দেখতে পাচ্ছ না, কিন্তু দেখতে পাচ্ছি না। এটা কি করে হয়, কি করে সম্ভব? আমি শুনছি, আমার দাদা শুনছে, ব্যাপারটা একটা কেরম একটা ব্যাপার। আচ্ছা, এর কদিন পর মালিক মামা ওরা চলে আসছে। চলে আসার পর একদিন সন্ধ্যা 9টা-10টা হবে, বেশি রাতও না, আমরা বসে এগুলো বলছিলাম যে এরম এরম ব্যাপার। মাও বলছিল যে দাদা এই ব্যাপার কি, মানে বুঝতে পারিনি, এরম কি তোমরা থাকতে কি তোমরা কোনো দিন শুনেছো বা ফিল করেছো? তো ওরা কিছু বলতে চায়নি, ওরা বললো না আমরা তো এরম কিছু ফিল করিনি। এরম সময় ঠিক ছাদের একটা কর্নার থেকে, ছাদের ওই কর্নারটায় না হয়তো ওরা সেতে ব্যাপার থাকতো, ওখানে একটা নারকেল গাছ ছিল, ওখানে কারোর যাওয়াও হতো না। আচ্ছা, একটা সেতে একটা ব্যাপার আছে, ওখানে জল জমে থাকে, রোদ টোদ না পড়লে যাওয়া হয় কি, ওই কর্নারটার মধ্যে কারোর যাওয়াটা হতো না। ওই কর্নারটা থেকে কোনো পার্টিকুলার দুটো মানুষের তোমার কনভারসেশন আসছে সেই সময়টাতে, মানে সেই সময় আমরা যখন কথা বলছি এই ব্যাপারটা নিয়ে। আর কনভারসেশনটা এমন একটা কনভারসেশন, তুমি কিছু বুঝবে না, কিন্তু মানে দে আর আর্গুইং, প্রচণ্ড একটা আর্গুমেন্ট চলছে, ঝগড়া চলছে। আমরা এটা বুঝতে পারছি যে কোনো একটা মানে মহিলা মানুষ কোনো একটা পুরুষ মানুষ ঝামেলাটা করছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। প্রথম আমরা ভেবেছি পাশের বাড়ির কেউ, তারপর পাশের বাড়ি, আর আমরা এত ক্লিয়ারলি শুনছি মনে হচ্ছে একদম কাছেই হচ্ছে। তো এত কাছে তো বাড়িঘরও নেই, কিন্তু ভাষাটা বুঝতে পারছো না, ভাষাটা বুঝতে পারছি না কি ভাষায় বলছে, বাংলা ভাষাও না, কোনো হিন্দি ভাষাও না, ইংরেজিও না, কিছুই না, মানে খুব একটা কেরম ভাষা আমি বলতে পারবো না তোমায়, এরম একটা ভাষায় কথা বলছে। আবার মাঝখানে একটু একটা বাচ্চার আওয়াজও পাচ্ছি মাঝে মাঝে। তখন সঙ্গে সঙ্গে বাচ্চার আওয়াজটাও তোমরা ওই ছাদের ওখান থেকেই পাচ্ছ? ওখান থেকেই সঙ্গে সঙ্গে মামা বললো, আরে এটা তো আমার ছাদের উপর থেকে কেউ কথা বলছে। আমরা সঙ্গে সঙ্গে উপরে গেছি, গিয়ে দেখি কিছু নেই, আর ওই আওয়াজটাও আর হচ্ছে না। জিনিসটা এতটা মানে ভয়ঙ্কর ছিল, ঠিক আছে? আমি এখন বলছি, তোমার কেমন মনে হচ্ছে আমি জানি না, কিন্তু আমার এখনও গুজবাম্পস হচ্ছে। মানে ওই সময়টা কি বাজে একটা অবস্থা হয়ে গেছিলো আমাদের, কারণ এরম আওয়াজ, এরম কথা কিছু শুনিই নি কোনো দিন, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা ওই ব্যাপারটা নিয়ে কথা বলছি, তখন ওই আওয়াজটা হচ্ছে। তো পরদিন মামা তো খুব ব্যতিব্রস্ত অবস্থায় হয়ে গেছে যে আরে কি হচ্ছে বাড়িতে। এর মধ্যে ওনার বড় মেয়ের বিয়ে হয়েছিল, ওটা নিয়েও খুব অশান্তি চলছিল। বাচ্চাটা তোমার একদম কালো একটা বাচ্চা জন্ম হয়েছে, একদম কালো, ব্ল্যাক, মানে মৃত মরা বাচ্চা জন্ম হয়েছে, ঠিক আছে? কালো একটা মরা বাচ্চা জন্ম, যেমন মানে পেটের ভিতরেই কেউ আগুন লাগিয়ে পুড়ে দিলে যেমন হয়, ঠিক আছে? এরকম একটা বাচ্চা জন্ম হয়েছে। আচ্ছা, আর ওটা নিয়ে খুব ও মেন্টালি একটু ডিস্টার্ব, এরকম একটা ব্যাপার। তো আমাদের আগরতলাই একজন, মানে উনি তখন ছিলেন, এখন আর নেই, একজন খুব ভালো তান্ত্রিক ছিলেন, তন্ত্র সাধনা করতো। তো ওনাকে খবর দেওয়া হয় যে এই ব্যাপার, আমাদের বাড়িতে একটু ডিস্টারবেন্স চলছে, আপনি একদিন এসে একটু দেখে যান। তো উনি আসলো। উনি আসার পর উনি বাড়িটা দেখলো, সবটা দেখে উনি সেরম কিছু বলেননি। উনি বলেছেন যে আমি অমুক তারিখে আসবো, ঠিক আছে? ওটা মনে হয়, আমার ঠিক খেয়াল নেই, ওটা মনে হয় অমাবস্যা পূর্ণিমা এমন কিছু একটা দিন হবে। তো উনি বলে দিল যে ওই একটা পার্টিকুলার ডেতে আসবেন, আসার পর উনি যজ্ঞ করবেন, সেদিন বলবেন। আচ্ছা, তো উনি আসছেন। ওই কয়েকটা দিন পরেই এসে ওই মামাদের ঘরেই, মানে মালিকের ঘরেই একটা যজ্ঞের আয়োজন করেছেন। যজ্ঞতে বসার আগে উনি বলে দিয়েছেন, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ অবধি দরজা খোলা যাবে না। এসে যদি কারোর ঘরের মানুষ নিজের কেউ ডাকাডাকি করে তাও খোলা যাবে না। ওর এই হাসিটা কিন্তু খুব ভয়ঙ্কর, খুব রহস্যজনক হাসি। তো আমার মনে হয়েছিল হয়তো বা এটা যজ্ঞের রুলস বা পূজার রুলস, যে এই সময় পূজা যেন ভঙ্গ না হয়, এরকম কিছু। বাচ্চা বয়সে আর কি যতটুকু ডিকোড করা যায়। আর আমার ছোটবেলা থেকেই আমি আগে মানে দেখব, তারপর আমি বিশ্বাস করব, এরকম একটা ব্যাপার আছে আমার মধ্যে, ঠিক আছে? আগে আমার সাথে হতে হবে, নাহলে আমি বিশ্বাস করি না। আচ্ছা,
যজ্ঞ পূজা শুরু হলো। পুজোর আধ ঘন্টা যাওয়ার পর হঠাৎ করে আমার বাবা ডাকছেন, আর মা ঠিক উঠে যাচ্ছিল। আমি মাকে টান দিয়ে বললাম, মা ঘড়িটা দেখো তো কটা বাজে। তখন মাত্র 11:30, 11:15 এরম বাজে। আর ঝড় বৃষ্টি সাইক্লোন চলে আসলো। আমার বাবা 12:30 একটার আগে আসবেই না, আসবেই না, আসবেই না। আর বাবা 3-4টে ডাক দিল মায়ের নাম ধরে, মাকে। মা আমার দিকে একবার তাকাচ্ছে, আমি একবার মার দিকে তাকাচ্ছি। আমি নাম চুপ করে বসে থাকো, যদি বাবা হয় বাইরে দাঁড়াবে। আচ্ছা, কিছুক্ষণ পর আর ডাকাডাকি হচ্ছে না, উনি যজ্ঞ করে যাচ্ছেন। হুট করে আমরা যেই জায়গাটায় বসে বলেছিলাম যে আমরা মামার ঘরে বসে কথা বলছিলাম, এরকম সময় ছাদের উপর থেকে একটা ঝামেলা ঝগড়ার আর্গুমেন্টের আওয়াজ আসছিল, ওখান থেকে একটা বিভৎস লেভেলের ঝামেলার আওয়াজ আসছে সেদিনের মতো। আবার খুব মানে সেদিনের ঝামেলাটা আর একটা বিশাল ঝামেলা, মনে হচ্ছে হাতাপায়ে হয়ে গেছে এরকম একটা ব্যাপার। ইভেন যে বাচ্চাটা, ওই দিন তো মানে একটু শুনতে পেয়েছিলাম বাচ্চাটার আওয়াজ, সেদিন বাচ্চাটার আওয়াজও খুব ক্লিয়ারলি শোনা গেছে। মানে আমরা এখানে যারা আছি সবাই ক্লিয়ার যে ওপরে 3টে মানুষ আছে। আর ভাষা বুঝছো না সেদিনও? কোনো রকম ভাষা কিচ্ছু বোঝা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। উনি পুজো করে যাচ্ছেন। আচ্ছা, তারপর একটা টাইম এসছে যেখানে ওই জল ফল ছেটানোর একটা ব্যাপার থাকে, শান্তির জল টাইপের। হ্যাঁ, এরকম একটা জল ছেটানোর ব্যাপার থাকে। তো জলটা দিয়ে বললো এখন দরজাটা খুলে জলটা ছিটিয়ে আসো। তো দুজন গেল, গিয়ে জল ফল ছিটিয়ে আসছে বাড়িতে। ততক্ষণে আবার বাবা, অরিজিনালি আমার বাবা চলে আসছে আমার বাড়িতে। ঠিক আছে, তখন এসে ডাকলো, পরে বলছে না এবার গিয়ে খোল। ঠিক আছে, এবার এসছে যে আসার। তো বাবাও তোমার এইসব মানে এত একটা বিশ্বাস করে না। ঠিক আছে, বাবা মানে ছোটোবেলা থেকে আমি রাত্রি 1টা, 1:30, 2টার সময় বাড়ি এসেছি, কোনোদিন ভূত দেখিনি, এরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে, আর ওই জিনটা আমার ভেতরে আমার বাবার মতোই। ঠিক আছে, আচ্ছা, বাবা আসলো। আসার পর আমি বলেছিলাম যে আমাদের ঘরে একটা রুলস আছে, আমরা সবাই রাতে একসাথে খাওয়া। তো আমরা যেহেতু পুজোতে ব্যস্ত, আমি আর মা, দাদাকে আগেই মা খাইয়ে দিয়েছে, দাদা ঘুম। বাবা এসছে, বাবা এসে ফ্রেশ ট্রেশ হয়ে আসছে। তো ওই ঘরে আর যায়নি, মানে আমরা তো মালিকের ঘরে, ওই ঘরে বাবা আর যায়নি। বাবাকে এসে মা ডেকেছে যে তুমি কি ভাত খাবে, তোমার জন্য ভাত রেডি করছি। বাবা ঘরের ভেতর থেকে উত্তর দিল, হ্যাঁ আমি আসছি। বাবা রান্নাঘরে গেল, গিয়ে দেখে বাবার জন্য ভাতের থালা সব রেডি করা আছে। বাবা ভাতটাত খেলো, খেয়ে এসে শুয়ে পড়ল। বাবা আবার খেতে খেতে বলল যে তুমি কি ওই ঘরে যাচ্ছ? তো মা বাইরে থেকে উত্তর দিল, হ্যাঁ। ঠিক আছে, বাবা এসে শুয়ে পড়ল। পূজা শেষ হলো। শেষ হওয়ার পর আমি আর মা ঘরে আসছি। ঘরে আসার পর বাবা জিজ্ঞেস করছে পুজো শেষ হলো? হ্যাঁ। তুমি খেয়েছো? মা বাবাকে জিজ্ঞেস করলো তুমি খেয়েছো? মানে বুঝলাম না, কারণ মা তো আমার সঙ্গেই ছিল। মানে তাহলে ওই এবার যখন মা বাবাকে জিজ্ঞেস করলো যে তুমি খেয়েছো, বাবা বললে খেয়েছি। মানে তুমি তো খাওয়া দিয়ে গেলে। আমি কোথায় খাওয়া দিলাম? আমি আর দীপ তো ওখানেই বসেছিলাম, আমরা তো পুজো ছেড়ে উঠিনি। বলছে কি বলছো? আমি তো, তুমি রান্নাঘরে তুমি বললে খাওয়া দিব কি না, আমি গিয়ে দেখলাম তুমি থালা সব খাওয়াটাও দিয়ে গেছো। মা হুট করে আগেই রান্নাঘরে গেল, গিয়ে দেখলো মানে মাছের তরকারি ফরকারি ওসব ছিল, তো সবগুলো মেঝেতে ছেটানো। আর তোমার মাছটা খাবলে খাবলে যদি খাওয়া হয় যেরম থাকে না, এরমভাবে কিছু কিছু মাছ খাওয়া। ঠিক আছে, পুরো মেঝেটাতে মাছের ঝোল ফোল সব পড়ে আছে। তোমার বাবা কি ওই খাবারটা খেয়েছেন? বাবা খেয়েছেন,
এবং সত্যিই কেউ খাবার দিয়েছে? সত্যি কেউ খাবার দিয়েছে। কি বিভৎস ব্যাপার। গেল রাত্রি 3টা, 3:30, 4টা হবে, হঠাৎ করে বাবার রক্তবমি শুরু হলো। আর আমার বাবার শরীরে কোনো রোগ নেই, আজকে অবধি নেই। ইভেন অ্যাসিডিটির মানে প্যান্ডিও খায় না আমার বাবা, অ্যাসিডিটির কোনো ওষুধও খায়নি। আমার বাবার হঠাৎ করে মানে রক্তবমি শুরু হলো, করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। আর ওই যে ভদ্রলোক মানে যিনি এসে তন্ত্র সাধনা করত, ওই লোকটা বলে গেছিল মালিককে যে এই বাড়িতে কিন্তু তোমরা থাকতে পারবে না, বাড়িটা বিক্রি করে দাও। কারণ হলো এটা, যিনি এই বাড়িতে আছেন তিনি কিন্তু তোমাদের থাকতে দেবে না। আমরা তো আকাশ থেকে পড়েছি, কে আছেন? বলছি তুমি যখন বাড়িটা কিনেছিলে তখন কি তুমি খোঁজ নিয়েছিলে যে এই বাড়িটা কার ছিল, কার থেকে কিনেছো, এর আগে কি হয়েছিল? বললো না, সেরম কিছু খোঁজ নিইনি। বলছে খোঁজ নেওয়া দরকার ছিল। তুমি আইডেন্টিফাই করো এখানে কিছু একটা বাজে ঘটনা হয়েছিল। আর ওরা তোমাকে থাকতে দেবে না এই বাড়িতে, ওরা পছন্দই করছে না। আমি যতই পূজা আর্চা করি, যাই করি, এখানে তোমরা থাকতে পারবে না। আচ্ছা, একটা কথা বলো দীপ, তোমাদের বাড়ির যে ওনার আর কি, সে তো অনেক দিন ধরে আছে নাকি ওই বাড়িটাতে? সে অনেক দিন ধরে বলতে ও ঘর বানিয়েছে অনেক দিন, কিন্তু থাকা হয়েছে মনে করো 4-5 বছর এরম। মানে তোমরা থাকতে, যে পিরিয়ডটাতে আমরাও চলে আসছিলাম, ঠিক আছে, বেশি সময় ধরে উনি থাকতেন না। ওদেরই আরেকটা বাড়িতে থাকতো, ওই বাড়িতে থেকেই বিয়ে দিয়েছিল মেয়েকে। বিয়ের পরপরই ওরা এই বাড়িতে শিফট হয়েছিল। আর এটার কোনো সমাধান বা এর পরে কোনো কিছু সমাধান বলতে তোমার পরদিন কি হলো, পরদিন আমাদের এরিয়ারই সব থেকে একটা মুসলিম ফ্যামিলি ছিল, ওরা সব থেকে পুরনো এই এরিয়াতে। আচ্ছা, ওনাকে ডেকে নিয়ে আসছিল যে বলো তো কি হয়েছিল এই বাড়িতে বা কার ছিল জায়গাটা। বলছে জায়গাটা ছিল সবার আগে যিনি ছিল ওদের একটা ফ্যামিলি ছিল, একটা বাচ্চা, একজন ভদ্রলোক আর মহিলা, 3 জন থাকতো এই বাড়িটাতে। মানে ওই যে আওয়াজটা তোমরা শুনতে, আমরা তখন রিলেট করছি। ইভেন এই বাড়িটাতে তখনকার সময় একটা পুকুরের মতো ছিল ছোট্ট, যেটা তখনও ছিল, আমরা যখন ছিলাম তখনও ছিল, কিন্তু ওটা ওই তোমার মানে হয়েছে, মানে এটার মধ্যে আর কাজ ফাজ হয় না, ডোবা টাইপের হয়ে গেছে, আবর্জনা ওটাই ফেলা হতো। আর ওই যে আপনারা যে ডোবাটা এখন যে আবর্জনা ফেলছেন, ওটা একটা পুকুর ছিল এক সময়। আর ওই পুকুরে পড়ে একদিন দুপুরবেলা ওই ভদ্রমহিলা মারা গেছিলেন। আর খুব অদ্ভুতভাবে, চলো এটা একটা ন্যাচারাল ডেথ, মহিলা পুকুরে পড়ে বা ডোবাতে পড়ে মারা গেছেন, হতেই পারে জলে ডুবে মৃত্যু। খুব অদ্ভুতভাবে এর ঠিক 3-4 দিন পর ওনার হাজব্যান্ডকে মৃত অবস্থায় পাওয়া গেছে এই ঘরের মধ্যে। অথচ এই বাড়িতে আর কেউ থাকতো না। আর তখন ওই পাড়াতে লোকজনও কম ছিল, সেরকম বেশি লোকজনও ছিল না। আর ওই বাচ্চাটা বলছি, আচ্ছা সরি, এর কদিন পর বাচ্চাটাকে রাখার জন্য বাচ্চাটার দিদিমা এসেছিল এই বাড়িতে। হঠাৎ করে বাচ্চাটাও মারা গেল এই বাড়িতে। আর বাচ্চাটার মৃত্যুটা নাকি এত বাজে রকমের মৃত্যু হয়েছিল যে ওর দিদিমা মানে সহ্য করতে পারেনি, ওর দিদিমা চলে গেছিল ওকে কিছু না করে, মানে ওর মানে সৎকার কিছু করেনি, পাড়ার লোকেরা ওকে সৎকার করেছিল। মানে কিচ্ছু মানে। আর এই বাড়ি এরপর থেকে এই বাড়িতে সব থেকে বেশি ওই মহিলার আওয়াজটাই সবাই টুকটাক পেত মাঝে মধ্যে। বুঝতে পেরেছ? এরপর ওরা এই জায়গাটা বিক্রি হয়ে যায়। তোমরাও অন্য বাড়িতে চলে যাও? না, এই জায়গাটা বিক্রি হওয়ার পর আমার যে ওনার ওই ঘটনা বলছি, ওর উপর ওরা জায়গাটা কেনে। পুরোনো কথা, হ্যাঁ। কেনার পর ওরা ওদের মতো করে ঘর ফর বানিয়ে এরা থাকছিল। তারপর হলো এই ঘটনাটা। তো
তারপর যেহেতু উনি বলে গেছেন স্ট্রিক্টলি যে আপনার মেয়ের সঙ্গে যে ঘটনাটা হয়েছে, ওই যে বাচ্চাটা জন্ম হয়েছে খুব বাজেভাবে, কালো বললে, হ্যাঁ এটার মৃত জন্ম হয়েছে, এটার এফেক্টটা কিন্তু এটাই। ও এখানে আপনাকে কিছু করতে দেবে না, আর আমার শক্তি নেই এখান থেকে ওকে বার করানোর। মানে এন্টিটিটা এতটাই পাওয়ারফুল। হ্যাঁ, সুতরাং আপনারা বাড়িটা বিক্রি করে দিন। এর কয়েকদিন পর আমরা সবাই আমরা ওই বাড়ি থেকে উঠে গেছি। তারপর ওরাও বাড়িটা কিছুদিন রাখার পর একটা লোকের কাছে বিক্রি করে দেয়। ও আগরতলা না, আগরতলার বাইরের একটা লোক এসে জায়গাটা কেনার পর তোমার ওই ছাদের উপর থেকে আর একটা রুম ফুম বাড়িয়ে উনি থাকা শুরু করেন। ঠিক আছে, শুরু করেছেন। ওরা একদিন বাড়ির বাইরে কোথাও একটা গেছে ঘুরতে। ঠিক আছে, ওরাও সবসময় থাকতো না, মাঝে মধ্যে এসে থাকতো। একদিন আসলো সকালবেলা, এসে ওই বাড়ি থেকে আওয়াজ আসছে চোর 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 বলে, মানে চোর এসছে সকালবেলা। আমরা সবাই গেছি। ওটা কি এমনি তোমাদের পাড়াতেই? আমরা পাড়াতে, আমাদের পাড়াতে গেছি। গিয়ে দেখছি বাবাইদা ঘরের মেঝেতে একটা বিশাল বড় ম্যান হোলের মতো গর্ত করা, একটা সুড়ঙ্গ টাইপের। আবার যার কোনো সাব রোড নেই। মনে করো কোনো চোর যদি আসতো, চোর এসে তো এই ঘরের মাঝখানে গর্ত করে, ও তো আবার রাস্তাও বানাতো কোথাও। মানে কুয়োর মতো পুরো হয়ে গেছে, পুরো মেঝেটা কুয়োর মতো হয়ে গেছে। কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, তুফান নেই, সাইক্লোন নেই, কিছু নেই। খুব আশ্চর্য ব্যাপার। আর এরম বিভৎস হয়েছে না, মানে দেখে শরীর কাটা দিচ্ছিল যে এটা কি করে হয়, এটা কি করে পসিবল এটা? মানে এর মধ্যে কোনো মানুষ যদি কোনো মানে মিস্ত্রি করতো বা চোর করতো বা যাই করতো, আওয়াজ তো হতো। একটা মেঝে তোমার ড্রিল করা তো বিশাল ব্যাপার। বা ধরো তোমার দরজা ফরজা ভাঙা কিছু তো একটা হবে। কিচ্ছু নেই, কোনো দরজা ফরজা ভাঙা কিছু নেই, জাস্ট ঘরের মাঝখানে, ওই ঘরের মাঝখানটা, ওই ঘরটাই পার্টিকুলারলি যে ঘরটা থেকে আমরা উপরে আওয়াজটা শুনতাম, ওই ঘরটাই। আচ্ছা, ওই যে যেই মহিলা মারা গেছিল ওই যে পুকুরে ডুবে, তার যে হাজবেন্ড আর কি, সেও কি ওই ঘরটাতেই মারা গেছিল? ওই ঘরটাতেই মারা গেছিল। ইভেন ওর ছেলেও এই ঘরটাতেই মারা গেছিল। তোমার ঘটনাগুলো না মানে সিরিয়াসলি, মানে এখনো ওই বাড়িটা এভাবেই পড়ে আছে, ওটার আর রিপেয়ার হয়নি, এখনো এভাবেই আছে। কোনোদিন যদি আগরতলায় যাওয়া হয়, আমি হাসলাম এরকম করে, আমার এই হাসিটা কিন্তু মানে ভয়ের হাসি। তোমার এখনো এভাবেই আছে, এই হলো ব্যাপার। আমরা একটা ঘটনা শুনলাম দ্বীপের কাছ থেকে, আর একটা মনে হয় ঘটনা আছে এবং সেটা হ্যাঁ শুনবো। সেটাও কি আগরতলারই ঘটনা? আগরতলারই ঘটনা। সেটা একটা ছোট্ট ঘটনা বাবাইদা। তখন আমি বাইরে থাকি, আমি মাঝে মধ্যেই যাই আগরতলাতে। তো মানে বড় হয়ে গেছো? হ্যাঁ, বড় হয়ে গেছি। 31 আগরতলাতে গেছি। তো 31 নাইট সবাই মিলে পার্টি করা হয়েছে। হওয়ার পর আমার একটা বন্ধু, ও আর ওর গার্লফ্রেন্ড, ওরা দুজনও আমাদের পার্টিতে এসেছিল। তো আমরা সবাই পার্টি করে বেরিয়ে যে যার বাড়িতে যাব। এবার বেশ অনেকটা রাত আমরা বেরিয়েছি, আর সবাই এতটা ড্রিঙ্ক করেছিল, তো কেউ কারোর গাড়িতে চাপতে মানে সবাই ভয় পাচ্ছে। এবার 4 চাকা ছিল আমার কাছে আর ছিল ওর কাছে। আচ্ছা। তো আরও যে কয়েকজন বন্ধুবান্ধব ছিল, ওরা বলছে ভাই ওর গাড়িতে আমি চাপবো না, ও প্রচুর খেয়েছে, প্রচুর ড্রিঙ্ক করেছে, আজকে তোর গাড়িতে চাপছি, একটু কাইন্ডলি আমার নামিয়ে দে, ড্রপ করে দে। বললাম ঠিক আছে চল। আমরা স্টার্ট দিলাম, আমরা আসছি। খুব মানে ঘটনাটা বলতে গেলে ভয়ঙ্কর থেকে বেশি আমার কষ্ট হয়, কারণ আমার খুব কাছের দুটো মানুষের মানে এরকম একটা ইনসিডেন্ট।
একটা আগরতলা আমাদের ওখানকে ফ্লাইওভার ধরে আমরা যাচ্ছি। আমি রেয়ার মিরারে দেখলাম আমার পেছন থেকে হঠাৎ করে একটা গাড়ি ছিটকে পড়ে যায়, ফ্লাইওভার ভেঙে পড়ে যায় নিচে। আর সেটা আমার বন্ধু যে বললাম, গাড়িটা ও ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছিল নিচে। তো আমি গাড়ি থামিয়ে আসলাম সবাই মিলে। এসে প্রথম আমরা নিচে চলে যাই, যেহেতু নিচে পড়ে গেছিলো আমরা ভেবেছি ওরা তো নিচে চলে গেছিলাম। নিচে গিয়ে গাড়িটার তো অবস্থা খুব খারাপ। ওখান থেকে সবাই মিলে একটা এরিয়ার লোকজন এসছে, ওকে টানাটুনি করে বের করেছে। ওর মাথার পুরো মানে খুব বাজেভাবে ওর মাথা ইনজিওর হয়েছিল। হঠাৎ করে দেখলাম উপর দিকে তাকিয়ে ফ্লাইওভারের যে রডগুলো আছে ওই রডটার মধ্যে মাথাটা ঝুলছে, বডিটা নিচে পড়েছে। ওর মাথাটা ওখানে আটকে আছে, ওর বডিটা নিচে পড়ে গেছে। দুটো টুকরো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, পুরো ভাগ হয়ে গেছে। যাই হোক, তো সবাই মিলে ওকে হসপিটাল নিয়ে যাই। গিয়ে যে মানে এখনো বেঁচে আছে, ইটস প্যাথেটিক, এটা বিশাল প্যাথেটিক। কি বললে তুমি? খুব বাজে ব্যাপার হয়ে গেছিল, নিউজ ফিউজে আসছে। তো ওকে হসপিটাল নিয়ে যাওয়ার পর ওর ট্রিটমেন্ট হয়। ও প্রায় 7-8 মাস কোমায় ছিল। মানে তোমার ছেলে বন্ধুটা, ও তোমার কিছু সেন্স ছিল না ওর। এর মাঝখানে একটু বলি, তখনকার সময়ে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের একটা কমন ফোন ছিল। সেই ফোনটা পৃথাকে গিফট করেছিল। 1600 নোকিয়া 1600 একটা ফোন আসতো, 1600 মডেলের। আর এই ফোনটাতে আমরা সবাই মিলে চাঁদা দিয়ে একটা সিম কিনে দিয়েছিলাম এয়ারটেলের। এই ঘটনাটা রিলেটেড টু মানে আমার যে কথাটা বলবো সেই ঘটনাটার সাথে। এবার এই নাম্বারটা প্রত্যেকেরই মুখস্থ আমাদের, কারণ আমরা কোনো মেয়ে বন্ধুকে যখন নাম্বার দিতাম, আমাদের ফোন ছিল না, আমরা ওর নাম্বারটা দিয়ে আসতাম। আর বলতাম যে আমরা এতটা থেকে এতটার মধ্যে যখন টিচারের বাড়ি টাইম থাকে যে এই টাইমটার মধ্যে ফোন করবে, বা আমরাও ফোন করতাম ওর ফোনেই পেকটেক ঢুকিয়ে। আচ্ছা, যাই হোক, তো এই সুবাদে এই নাম্বারটা আমাদের সবার মুখস্থ, মানে গ্রুপের। আচ্ছা, মারা যাওয়ার ঠিক 3-3.5 বছর পর, আর খুব চুপচাপ হয়ে গেছিল। কোমার থেকেও 7-8 মাস পর বেরিয়ে এসেছিল। ও খুব চুপচাপ হয়ে গেছিলো, আর খুব চঞ্চল টাইপের একটা ছেলে ছিল, খুব ঠান্ডা হয়ে গেছে। আর এটা সারাক্ষণ একটা রুমে বন্ধই থাকতো, ওখান থেকে বেরোতো না, মানে কোনো কাজকর্ম কিচ্ছু করতো না, চাকরি বাকরি সব ছেড়ে দিয়েছিল। ঠিক আছে, ওই শখটা থেকেও বেরোতে পারছিল না কোমার থেকে বেরিয়ে আসার পরেও। আর ও না মানে কেরম একটা হয়ে গেছিল। তো আমরা মাঝে মধ্যে যেতাম, গিয়ে ওকে দেখে আসতাম। সবসময় তো সম্ভব হতো না, আর আমিও থাকতাম না সবসময়, আর ও আমার খুব ক্লোজ ছিল। যাই হোক, আমি তখন আগরতলায়। একদিন ভোর 6টা-7টা হবে, ওর বাবা আমায় ফোন করে বলল, দীপ তাড়াতাড়ি একটু আয় আমার বাড়িতে। বললাম, কেন, কি হয়েছে? বলছে, আগে আয়, তারপর বলছি। গেছি, গিয়ে দেখছি রুমে গেলাম, গিয়ে দেখছি ও কাঁদছে প্রচণ্ডভাবে, আর বলছে আমায় ফোন করেছিল। কি ফোন করেছিল? বলছে, হ্যাঁ। আমি বললাম, ঠিক আছে, ও একটু অসুস্থ তো, সেটা আমি। বলছে, ভাই আমি অসুস্থ না, আমায় ফোন করেছে। কীভাবে তো ফোন করতে পারে? বলছে, দেখ এই নাম্বারটা তুই চিনিস কিনা। নাম্বারটা বললাম, হ্যাঁ চিনি। বলছে, এবার হিস্ট্রি দিকে কল ডিউরেশনটা দেখ। আগের দিন রাতে, যেদিনের ঘটনা, মানে যেদিন আমি গেছি এর আগের দিন রাতে তোমার ওই 2:30-3টা এরম, 2-2:30 এরম সময় ওর ফোনে ওই নাম্বারটা থেকে কল আসে। তো আমি অনেক সময় এরকম হয় যে কোনো একটা নাম্বার অনেক দিন সুইচ অফ থাকলে ওটা কোম্পানি আবার আরেকজনকে দিয়ে মুভ করিয়ে দেয়। আমি সঙ্গে সঙ্গে নাম্বারটায় ফোন করলাম, ফোনটা বলছে অস্থায়ী রূপ সে বন্ধ হ্যায়। ঠিক আছে, আচ্ছা, ব্যাপারটা আমার একটু কেমন লাগলো, আনন্যাচারাল ব্যাপার লাগলো। ঠিক আছে, ছেড়ে দিলাম, ওকে বুঝালাম, ঠিক বুঝিয়ে টুঝিয়ে চলে আসলাম।
1 সপ্তাহ পরে আবার ফোন যে একটুখানি জিজ্ঞেস করি, ফোন যে করেছিল মানে রিসিভ তো করেছিল ফোনটা? ওই দিন সে ফোনটা রিসিভ করতে পারেনি। ওর যে মানে ফোনটা দেখে না, ও বলছে যে আমি ফোনটা দেখে না হতভম্ব হয়ে গেছি যে এই নাম্বারটাকে কী করে ফোন আসে, আর আমার হাত পা কাঁপতে থাকে। আর এমনি এর মধ্যেই তোর ফোনটা কেটে যায়। এরপর আমি ট্রাই করেছি কিন্তু অস্থায়ী রূপ সে বন্ধে, ফোনটা রিসিভ করতে পারিনি। আচ্ছা আচ্ছা, সেদিন একবারই ফোন আসছিল। ঠিক 1 সপ্তাহ পর আবার সকালবেলা ও আমায় ফোন করে বলছে, দীপ তাড়াতাড়ি আমার বাড়ি আয়, তোকে একটা জিনিস দেখাবো। ঠিক আছে, ওই নাম্বারটা থেকে আবার ফোন আসছে আগের দিনটাতে। ও সেদিন ফোনটা রিসিভ করেছিল। ফোনটা রিসিভ করার পর ফোনের ওপাশ থেকে ও তো চিৎকার করে বলছিল, জানি তুই একটু কথা বল। ওই পাশ থেকে কোনো রকম আওয়াজ ও শুনতে পায়নি, শুধু ওরা হাওয়ার আওয়াজ শুনেছে, বাতাস, খুব জোরে বাতাসের একটা আওয়াজ। এই ধরো 30 সেকেন্ডের মতো, তারপর ফোনটা কাট হয়ে গেছে। এরপর আবার অস্থায়ী রূপ সে বন্ধে। এইবার ব্যাপারটা হলো, যেই 2 দিন আর যেই সময়টাতে ওর কাছে ফোন এসেছিল, ঠিক পার্টিকুলারলি ওইবারেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আর ওই সময়ই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ওই বার মানে ওই ডে, যেটা ওই ডেতেই অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে যদি সোমবার হয় তাহলে সোমবার। হ্যাঁ, আমার পার্টিকুলারলি ডেটা মনে নেই, কিন্তু ওই ডেতেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আর ওই সময়ই, কারণ আমি বলেছিলাম আমরা একটু লেট নাইট হয়ে গেছিল, ওই সময়তেই ওরা অ্যাক্সিডেন্টটা করেছিল। আমরা দুটো ঘটনা শুনলাম, দুটো ঘটনার কিন্তু ডাইনামিক্সগুলো একদম অন্যরকম না? প্রথমটা একটা অলৌকিক ঘটনা, একটা ভৌতিক প্রেজেন্স বা একটা এন্টিটি, এবং তার একটা হিস্ট্রি আছে। কিন্তু পরের ঘটনাটা, এটা ভয়ের ব্যাপারে কতটা আমি জানি না, তবে ইটস ভেরি স্যাড, ইটস প্যাথেটিক। কিন্তু হ্যাঁ, একটা টুইস্ট তো আছেই, সেটা হচ্ছে ফোনটা। মানে হয়তো সে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল। অলৌকিক ব্যাপারটা আছে, সাংঘাতিকভাবেই আছে, কিন্তু না এই অলৌকিক ব্যাপার বা সব কিছুটাকে না ছাপিয়ে যায় হচ্ছে খারাপ লাগার জিনিসটা। ঠিক। আর ওই যে সেন্টেন্সটা তুমি বললে না, যে নিচ থেকে তোমরা দেখলে যে ওই ব্রিজের মধ্যে তোমার বান্ধবীর মাথাটা, মানে এটা ঠিক নেওয়া যায় না। মানে ইটস আ ভেরি খুব ট্র্যাজিক টাইপের একটা সিচুয়েশন না? আমি তো আমার এই লাইনটাও আমার মনে খুব খারাপ লেগেছে, যে ওর যে বন্ধু, সে ফোন করে বলছে যে আমি বুঝতে পারছি তুই এটা। এক্স্যাক্টলি। আপনারাও শুনলেন আমাদের সঙ্গে এই দুটো ঘটনা। আমি জানি না আপনাদের এটাতে কতটা ভয় লেগেছে, বাট হ্যাঁ, ডেফিনেটলি প্রথম যেই আগরতলা ঘটনাটা শুনলাম, দ্যাট ওয়াজ টেরিফাইং। ওটা একটা সাংঘাতিক ব্যাপার, এবং বিশেষ করে ওই সেকেন্ড যেই মানুষটি ওই বাড়িটা কেনে, ঘরের মাঝখানে অত বড় একটা কুয়ো, আনএক্সপ্লেনড, মানে ওটা কিছু বলার নেই। আপনাদের যদি এই ঘটনাগুলো বা ইন কন্টিনিউয়েশন উইথ দ্য প্রিভিয়াস এপিসোডস, এই যে 4টে ঘটনা দীপ আমাদেরকে শোনালো, যদি আপনাদের কোনো রকম কমেন্টস থাকে প্লিজ জানান আমাদেরকে। যদি কোনো রকম এক্সপ্লেনেশনস থাকে বা এরকম ধরনের সিচুয়েশনস যদি আপনারা শুনে থাকেন, যেখানে ফ্রম দি আদার সাইড সেই মানুষটা কন্ট্যাক্ট করার চেষ্টা করছে থ্রু ফোন বা যে কোনোভাবেই হোক, এরকম ধরনের যদি কোনো সিচুয়েশনস আপনারা জানেন বা এরকম ধরনের কোনো সত্যি ঘটনা যদি আপনারা জানেন, প্লিজ আমাদেরকে জানান। আমাদের কমেন্ট সেকশনটা ইউজ করুন বা আমাদেরকে ইমেল করেও জানাতে পারেন। আমাদের সঙ্গে জুড়ে থাকুন। অ্যান্ড দীপ, থ্যাংক ইউ সো মাচ। একটা প্রচণ্ড বড় একটা সেশন তোমার সঙ্গে কাটালাম। 4টে দারুণ ঘটনা, দারুণটা কতখানিটা আমি জানি না, তবে 4টে ঘটনা শুনলাম, যেটা কোথাও না কোথাও একটা
মাথার মধ্যে কিন্তু একটা নাড়া দিয়ে গেল। 4টে ঘটনা 4 রকমের, সাংঘাতিক ভালো তোমার বলার ধরন। অ্যাবসলিউটলি। সো থ্যাংক ইউ সো মাচ দীপ, আমাদের সঙ্গে এতক্ষণ একটা সময় কাটানোর জন্য, তোমার স্কেডিউল থেকে বের করে। আর আপনারা যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। কিন্তু অ্যানালিটিক্স অনুযায়ী দেখা যায় যে প্রচুর ভিউয়ার্স এরকম আছে যারা আসছেন, দেখছেন, কিন্তু কোথাও যেন সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরও নানান ধরনের ঘটনা আমাদের অলরেডি উই হ্যাভ ইট স্টোরড ইন আওয়ার ব্যাগ, ইটস জাস্ট সময়ের অপেক্ষা। প্রত্যেক শনিবার আমরা যেরকম করে আমাদের একটা করে এপিসোড রোল আউট করি, এরকম নানান ধরনের ঘটনা আপনাদের সামনে আসবে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আগামী সপ্তাহে আবার দেখা হবে এই চ্যানেলে, এই প্ল্যাটফর্মে, এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।